নিজেদের ভিতরে যদি গণতন্ত্রের একটা সুনির্দিষ্ট চর্চা না থাকে তাহলে তাকে দিয়ে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে আশা করবেন। জুলাই আগস্টের বিপ্লবে একটা বিপ্লব হয়েছে, একটা গণতন্ত্রের একটা প্রত্যাশা সাংঘাতিক ছিল যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরানো দরকার ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা স্বচ্ছ হতে পারত। আগের মতো যদি সবকিছুই প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপরে আমাদের অপেক্ষা করতে হয় তাইলে এই বিগত স্বৈরাচারী সরকারের সাথে তো খুব বেশি আমি পার্থক্য দেখছি না। যে কোনো সংবিধানে নিখুঁত সংবিধান তো হতে পারে না। একটা ব্যক্তি এতদিন ধরে ক্ষমতায় আছে, তার পিছনের কারণ সংবিধানের গলদ না, তার পিছনের কারণ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাচার, গণতন্ত্রের অভাব। সংকট তো বহুবিধ। গণতন্ত্রের আমার দৃষ্টিতে প্রধান সংকট হলো আমাদের রাজনৈতিক দলগুলি আভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক না। দুই একটা দলের হয়তো নিয়ম অনুযায়ী সম্মেলন হয়, দলের নেতা নির্বাচন হয়, কিন্তু এটা তো বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য না। প্রধান রাজনৈতিক দলের দিকে তাকিয়ে দেখেন, প্রায় প্রতি দলেরই শীর্ষ নেতৃত্ব যুগ যুগ ধরে একই ব্যক্তি আছে। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা দেশে গণতন্ত্রায়ন করবে, কিন্তু নিজেদের ভিতরে যদি গণতন্ত্রের একটা সুনির্দিষ্ট চর্চা না থাকে তাহলে তাকে দিয়ে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে আশা করবেন। এই জন্য মূল সমস্যাটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা নাই। ফলে তারা যখন, এটা সব দলের ব্যাপারেই কম বেশি প্রযোজ্য, ফলে যখন যারা ক্ষমতায় আসছে তখন তারা রাষ্ট্রকেও গণতন্ত্রায়ন করতে পারছে না। আর বাক স্বাধীনতা হলো একটা উদাহরণ। আমেরিকার সংবিধানের উল্লেখ করা আছে যে আমেরিকান কংগ্রেস ওদের সংসদ বাক স্বাধীনতা সীমিত করে এমন কোনো আইন পাশ করতে পারবে না। এটা ওরা 1791 সালে লিখে রেখেছে যে বাক স্বাধীনতা সীমিত করে এমন কোনো আইন পাশ করতে পারবে না। কিন্তু আমাদের সংবিধানে বোধহয় 7টা শর্ত আছে যে এই সব বিষয় আইন করে বাক স্বাধীনতা সীমিত করা যাবে। তো আমেরিকার মতো বাক স্বাধীনতা আমি আশা করছি না, কিন্তু ওইটাও ভুললে চলবে না যে আমেরিকা কিন্তু 1791 সালে সংবিধানে এটা লিখে রেখেছে। অতএব আমেরিকায় যা ইচ্ছা বলা যায়। এখন আমাদের তো আমাদের গত অর্ধ শতাব্দীর ইতিহাস থেকেই দেখেছি যে ক্ষমতাবান যারা, এটা যে আমি ক্ষমতাসীন দলের কথা বলছি না, অন্যান্য ক্ষমতাবান বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে যদি আপনি সমালোচনামূলক কথা বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটা সহ্য করতে পারে না। ক্ষমতাশীল দল বা সরকারের হলে তো এরা জেল জুলুমের ইতিহাস তো আমাদের দেশের ইতিহাসের মতোই লম্বা। তো এখানে আমাদের পরমত সহিষ্ণুতা এটা আমাদের মোটেও গড়ে ওঠে নাই, এবং এটা একটা সামাজিক পরিবর্তন দরকার। যে হ্যাঁ, আমি একটা কথা বলবো, আপনি সেটাতে অবশ্যই দ্বিমত করতে পারবেন, তখন দ্বিমতটা আপনি যুক্তির মাধ্যমে আমাকে খণ্ডাবেন, আমাকে খাটো করে খেলো করে বা আপনার শক্তি বেশি থাকলে আমাকে শায়েস্তা করে মোকাবেলা করবেন। আমরা এখান থেকে বেরোতে পারছি না। এটা যে কোনো সংগঠনের মধ্যেই হোক, রাজনৈতিক মাঠেই হোক বা সরকারি মাঠেই হোক, এমনকি আপনাদের সংবাদ মাধ্যম, আপনারা সবচেয়ে বেশি জানেন যে আপনারা কোন খবর ছাপাতে পারবেন, কোন খবর ছাপাতে পারবেন না। এখন এটা আমাদের পরমত সহিষ্ণুতার সাংঘাতিক অভাব আছে। এটা থেকে আমাদের বেরোতে হবে। এটা কিভাবে একদিনে বেরোনো যাবে না, কিন্তু এই সীমাবদ্ধতার দিকে বারবার দৃষ্টি আকর্ষণ করলে বোধহয় একটু সচেতনতাটা বাড়বে। 54 বছরের ইতিহাস তো আর ধরেন দুইটা বাক্যে বলা যাবে না, কিন্তু এক কথায় যদি বলতে হয় আমাদের গণতান্ত্রিক রূপান্তর বিশেষ কিছু ঘটে নাই। আমাদের যে অগ্রগতি হয়েছে এটা কিন্তু বলার জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না। জুলাই আগস্টের বিপ্লবে একটা বিপ্লব হয়েছে, একটা গণতন্ত্রের একটা প্রত্যাশা সাংঘাতিক ছিল, কিন্তু আমার মনে হয় যে এই গণতন্ত্রায়নের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু মাইল ফলক তৈরি করে যেতে পারত। গণতন্ত্রের এই অর্থে যে জবাবদিহিতামূলক আচরণ করা, কিন্তু সেইটা তারা করতে ব্যর্থ হয়েছে। ওই ধরনের ঐক্যমত কমিশন করলো। ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রতিদিনই প্রেস ব্রিফিং দিয়েছেন, কিন্তু ভিতরে কি আলোচনা হয়েছে আমরা সেটা অল্প হয়তো 2-4 লাইন জেনেছি। এই সরকারের একটা সুযোগ ছিল, কিন্তু ধরেন এই সরকারের যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরানো দরকার ছিল। তারা আগের বিগত সরকারের দোসর ছিল, কিন্তু সরিয়ে যে যাদের নতুন উপাচার্য নিয়োগ করা হলো, এটা কিন্তু স্বচ্ছ প্রক্রিয়া হয়নি। আমরা জানিও না কেন কাকে কিভাবে
উপাচার্য নিয়োগ করা হলো বা সহ উপাচার্য নিয়োগ করা হলো, এটা দরকার ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা স্বচ্ছ হতে পারতো। মানে জাস্ট একটা উদাহরণ দিলাম একদম সবচেয়ে মানে বর্তমান সময়ের উদাহরণ। কিন্তু এই প্রতিটা পদেই কিন্তু মানে প্রতিটা পদে পদেই সবাই নিজের খেয়াল খুশি মতো কাজ করছে। আর এখন দেখেন আরেকটা কিছু হলেই এখন প্রধান বলা হচ্ছে যে এটা প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা করছি, বা প্রধান উপদেষ্টা যেটা সিদ্ধান্ত দিয়েছেন বা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিবেন। তাহলে এখানে গণতন্ত্রায়ন হলো কোথায়? এটা তো বলা উচিত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত দিয়েছে। আগের মতো যদি সব কিছুই প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপরে আমাদের মানে অপেক্ষা করতে হয়, তাইলে এই বিগত স্বৈরাচারী সরকারের সাথে তো খুব বেশি আমি পার্থক্য দেখছি না। আগে শেখ হাসিনা সিদ্ধান্ত দিত, এখন অন্তত এই ছোট্ট জায়গাটা কিন্তু বারবার যদি বলা হতো যে উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত দিয়েছে বা এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলী বসে বৈঠক করে সিদ্ধান্ত দিবেন, কিন্তু আমরা বারবার বলছি প্রধান উপদেষ্টার কথা। অতএব এই মানে গণতন্ত্রের ছোট ছোট জায়গাগুলিতেই আমরা ঠিক করতে পারছি না। অতএব বড় জায়গায় গণতন্ত্রায়ন হতে অনেক দেরি। তারপরে যে দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হচ্ছে, হ্যাঁ প্রার্থীরা ভালো হচ্ছে, কিন্তু এইটাও তো স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে বলে এটা নির্ধারণ করেছে দলের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক তারা, মানে এটা 8-10 ব্যক্তি। হ্যাঁ তারা অনেক সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করেছেন, কিন্তু এটা যদি স্বচ্ছ প্রক্রিয়া হতো, মানে দুনিয়ার উন্নত গণতান্ত্রিক দেশে কে প্রার্থী হবে ওইটা কিন্তু তার সংসদীয় এলাকার নেতারা কর্মীরা সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদের তো এটা এখনও 50 বছরে এতবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, কিন্তু স্থানীয় এলাকার সংসদ এলাকার লোকজন যে ঠিক করে প্রতিনিধি করেছে এই উদাহরণ তো আমাদের নাই। যে কোনো সংবিধানে মানে নিখুঁত সংবিধান তো হতে পারে না, বা আমার দৃষ্টিতে নিখুঁত হলো আপনার দৃষ্টিতে আপনি এই জায়গায় খুঁত আছে এই জায়গায় ঠিক হয় না, এটা তো মত পার্থক্য সবসময় থাকতে পারে। তবে সংবিধান নিয়ে প্রথম থেকে যে আলোচনা হলো এবং এই ধরেন এত মাস ধরে যে আলোচনাগুলি চললো সংবিধান নিয়ে কি পরিবর্তন হবে, সংস্কার হবে, পুনর্লিখন হবে, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে আলোচনাগুলি হয়েছে। ভ্রান্ত ধারণা এই অর্থে যে ধরে নেওয়া হয়েছে যে সংবিধান ভালো হলেই দেশ ভালো হয়ে যাবে, মানে দেশে গণতন্ত্র থাকবে কিনা, ন্যায় বিচার থাকবে কিনা, বৈষম্য থাকবে না, এগুলি সব নির্ভর করে সংবিধানের উপরে। গুরুত্বহীন ওটা বলছিলাম, কিন্তু সংবিধানের উপরে যদি সব ভালো মন্দ নির্ভর করত তাহলে তো মন্দ দেশ দুনিয়াতে একটাও থাকতো না। মানে সবাই সংবিধানের সুন্দর সুন্দর কথা বলতো এবং দেশ ভালো হয়ে যেত। সংবিধান খুব গুরুত্বপূর্ণ দলিল, কিন্তু এটার উপরে কোনো কিছু সব কিছু নির্ভর করে না। কিন্তু আমরা প্রথম থেকেই ধরে নিয়েছি যে সংবিধানে কোন ধারায় কি আছে তার উপরেই সব কিছু নির্ভর করবে। এই একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমাদের রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে আলোচনা গত অন্তত 10 মাসে সংবিধানের মধ্যে সীমাবদ্ধ থেকেছে। মানে যেটা উদাহরণ আমি বারবার দিচ্ছি যে যুক্তরাজ্যে তো সংবিধান নাই, কানাডাতে সংবিধান নাই, নিউজিল্যান্ডে সংবিধান নাই, আবার খুব সুন্দর সংবিধান আছে রাশিয়ার সুন্দর সংবিধান থাকা সত্ত্বেও পুতিন প্রায় 30 বছর ধরে দেশ চালাচ্ছে। আর আগের উন্নত রাষ্ট্রগুলি বললাম সংবিধান ছাড়াও তাদের দেশে তো গণতন্ত্র, জবাবদিহিতা, ন্যায় বিচার সবই আছে। অতএব আমরা খুব মানে কিছুটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সংবিধানের উপরই আমরা মূল দৃষ্টিটা ফেলেছি। সংবিধানে তো বললাম খারাপ লেখা আছে এমন সংবিধান তো কোথাও নাই। এই তো গত সপ্তাহে পল বিয়া ক্যামেরুনের, ওদের একটা ভালো সংবিধান আছে। পল বিয়া 92 বছর বয়সে গত সপ্তাহে 8ম বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। সে 1982 সাল থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাচ্ছে, এখন এই 92 বছর বয়সে 8ম বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হলো। তো ওদের দেশে কি সংবিধান সংশোধন করলেই ক্যামেরুনকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতো? নিশ্চয়ই না। এখানে ও একটা ব্যক্তি এতদিন ধরে মানে ক্ষমতায় আছে, তার পিছনের কারণ সংবিধানের গলদ না, তার পিছনের কারণ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাচার, গণতন্ত্রের অভাব। এগুলি সংবিধানে 2টা ভালো কথা লিখে এটা দূর করা যাবে না। আর আমাদের সংবিধানে হ্যাঁ চুলচেরা বিশ্লেষণ করলে কিছু তো হয়তো খুঁত পাওয়া যাবে, কিন্তু বড় দাগে যখন হয়েছিল আমাদের সংবিধানে কতগুলি সংশোধনী করে, যেমন 4th সংশোধনী করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, এবং কতগুলি সংবিধানের মানে অনেকগুলি, তারপরে ধরেন 5ম সংশোধনী, 7ম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসকের বৈধতা দেওয়া হয়েছিল,
তো এইগুলি খারাপ কাজগুলি হয়েছে সংশোধনীর মাধ্যমে। মূল সংবিধানটা কিন্তু ভালো ভালো সংবিধান ছিল, কিন্তু আমরা অনেকগুলি সংশোধন করে এটার মান অনেক নিচে নামিয়ে ফেলেছি। ও সেই সংশোধনীগুলি অনেকগুলি বাতিল হয়ে গেছে, সেটাও ঠিক, কিন্তু সংবিধানের টানা হেঁচড়া করতে গিয়ে সংবিধানকে আমরা দুর্বল করে ফেলেছিলাম। যে নিরাপত্তার জায়গায় তাদের সবচেয়ে বেশি দুর্বলতা, এই যে মানে মব ভায়োলেন্স হলো, কেউ তো বোধহয় পত্রিকায় দেখছিলাম যে ইভেন মাদক মামলায়ও শতকরা 50% ক্ষেত্রেও এটা মানে অভিযুক্তের বিচার হয়ে শাস্তি হয় না। মাদক মামলা তো ধরেন পুলিশ হাতে নাতে ধরে, তাই তো, যে যেটা ফ্যান্সিডিলি হোক বা ইয়াবা হোক, হাতে নাতে ধরছে, পকেটে পাচ্ছে বা ব্যাগে পাচ্ছে। তো এইভাবে ধরার পরেও যদি তার অর্ধেক মামলার বিচার না হয়, এবং ফলে এটার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন তো আবার বিভিন্ন দিকে প্রায় প্রতিদিনই পত্রিকায় খবর আসছে যে বিভিন্ন কারণে বিভিন্ন দলের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, গ্রুপের মধ্যে বলা হচ্ছে কি স্থানীয় আধিপত্য নিয়ে। এটা তো কিন্তু খুবই বিপজ্জনক ব্যাপার। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার নিয়ন্ত্রণ কিন্তু অপরাধী চক্রের হাতে চলে যাচ্ছে, এবং এইটা খুবই আশঙ্কার জায়গা। সরকার আছে, শাসন মানে নির্বাহী বিভাগ আছে, পুলিশ আছে, বিচারালয় আছে, কিন্তু কি হচ্ছে বলছে ওই এলাকায় অমুক বাহিনীর অধীনে, অমুক বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করে, তাদের ইচ্ছা ছাড়া আপনি বাড়িও বানাতে পারবেন না, দোকানও চালাতে পারবেন না। এটা তো একটা আমরা ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছি। আর এই সরকার, আমার মনে হয় যে গত সরকারের আমল নিঃসন্দেহে চাঁদাবাজি ছিল, দখল বাণিজ্য ছিল, সবই ছিল, কিন্তু এখন নিশ্চয়ই এটা বেড়ে গেছে। এটা তো আমাদের এই সরকারের কাছে প্রত্যাশা ছিল না। জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল যে আগের যে অপরাধমূলক কাজগুলি হচ্ছে, যে কিছু কিছু লোকের সব কিছুর উপরে যে কর্তৃত্ব, সেটা থেকে আমরা বেরিয়ে আসব, কিন্তু বাস্তবে তো তার কিছুই দেখা যাচ্ছে না। একটা যেটা হয়েছে জুলাই আগস্টের ফলে, যতই সমালোচনা করলাম, একটা হয়েছে যে আমাদের প্রত্যাশার জায়গাগুলি বেড়ে গেছে। মানে আমরা আগের মতো এখন যে আন্দোলনগুলি হচ্ছে, হ্যাঁ সড়ক অবরোধ হচ্ছে, আমাদের সবার দৈনন্দিন জীবনে ব্যাহত হচ্ছে, কিন্তু আগে তো এই দাবিগুলি নিয়ে কেউ এগিয়ে আসা সাহসী করতো না। মানে এখন তো মানে শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধি চাচ্ছে, বা যে কোনো অনেকগুলি দাবি নিয়ে সড়ক অবরোধ করছে। তো এই দাবিগুলি যখন নিয়ে আমরা এগিয়ে আসছি, এর কিন্তু একটা খুবই ইতিবাচক দিক হলো যে আমরা আমাদের কি প্রত্যাশা সেটা এখন ব্যক্ত করতে পারছি। হ্যাঁ, এখানে অনেক দাবির ব্যাপারে সরকারের সীমাবদ্ধতা আছে, অর্থের ব্যাপার আছে, এগুলি পূরণ করা সম্ভব না, এবং যেটা বলুন জনজীবনেও দুর্ভোগ হচ্ছে। কিন্তু অন্তত গত এক বছরে যেটা আমার কাছে সবচেয়ে ইতিবাচক দিক হলো যে লোকে তার প্রত্যাশাটা ব্যক্ত করতে পারছে, তার চাওয়া পাওয়াটা আগের তুলনায় অনেক বেশি খোলামেলাভাবে ব্যক্ত করতে পারছে, এবং এই ব্যক্ত করতে গিয়ে অবরোধ করছে এবং এদের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু এই রকম যে ব্যক্ত করাটা, প্রকাশ করাটা, দাবি করাটা, আমার 3 দফা দাবি, আমার 5 দফা দাবি, আমার 10 দফা দাবি, এটা কিন্তু গত 15 বছরে আমরা দেখি নাই, পাই নাই। তো এই জায়গাটাই একটা বড় উন্নতি হয়েছে। আমার মনে হয় যে নির্বাচিত সরকার আসার পরেও আমরা এই দাবি দাওয়াগুলি আমাদের ব্যক্ত করতে, প্রকাশ করতে, চাইতে সরকার বাধা দিবে না। হ্যাঁ, সরকার হয়তো এটাতে একমত হবে না, একমত না হলে তার কারণ বলতে হবে। আমরা কথা যে আমরা 40,000 লোককে বেতন যদি দ্বিগুণ করে দিই, তাহলে দেশ অর্থ সংকটে পড়বে, বাজেটে এর সংকুলন নাই, অথবা কর বাড়াতে হবে। কিন্তু সরকার এইগুলি আগের মতো দমন পীড়নের মাধ্যমে এইগুলি নিয়ন্ত্রণ না করে ব্যাখ্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে, এবং ওই থেকে আমাদের গণতন্ত্রের সূচনা হবে, শুভযাত্রা হবে। গণতন্ত্রের চ্যালেঞ্জ হলো এখন তো যেটা একদম সামনের চ্যালেঞ্জ, সেটা হলো ফেব্রুয়ারির ইলেকশন। এখানে যে গণভোট আর নির্বাচন নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। তবে আমি আশা করব যে এই গণভোটের দাবি যারা করছেন, হ্যাঁ গণভোটের দরকার আছে, কিন্তু আমাদের এই বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে সেটা একটা অসম্ভব দাবি। তার থেকে সবাই যদি মিলে আমরা সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাই, কারণ এখানে 2-3 ধরনের দাবি, এইটা আগে ওইটা পরে, এর মধ্যে যদি আমরা আটকে থাকি, তাহলে ফেব্রুয়ারির নির্বাচনটাও সুষ্ঠু হবে কিনা সেটা একটা বড় প্রশ্নের সম্মুখীন হবে। অতএব গণতন্ত্রের জন্য আমাদের মনে হয় সবাই একমত হওয়া উচিত যে হ্যাঁ ঠিক আছে, আগে গণভোট হলে অনেক সুবিধা আছে, কিন্তু এটা বাস্তবতার নিরিখে এখন অসম্ভব।
কারণ নির্বাচনের তো এখন বলতে গেলে একদম আঙুলে গুনে বলতে গেলে 3 মাস 5 দিন বা 3 মাস 10 দিন সময় আছে। তো 3 মাস 10 দিন 5 দিনের মধ্যে এটা সম্ভব না। অতএব এখন প্রথম চ্যালেঞ্জ হলো এই নির্বাচনটা ভালো হয়ে যাওয়া, ফেব্রুয়ারি মাসে একটা ভালো ভালো নির্বাচন করা। তার পরবর্তী যদি হয় যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসি, কিছু আলাপ আলোচনা করে হয়তো একেবারে হুবহু ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে না আসলেও কিছু দাড়ি কমা এদিক সেদিক করে এটা যদি আমরা নিষেধ করতে পারি যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা যদি আমরা আগামী 6 মাসের মধ্যে এটা নিশ্চিত করে ফেলতে পারি, তাহলেই কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে একটা বিরাট পদক্ষেপ হবে। কারণ যেই ক্ষমতা আসুক সে বুঝবে যে আগামী নির্বাচন কিন্তু তার অধীনে হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তো এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাইলেই আমার মনে হয় যে আগামী 10 বছরে গণতন্ত্রের চেহারা অনেক ভালো হয়ে যাবে। আর আরেকটা পুনরাবৃত্তি করছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রায়নের চর্চাটা শুরু করতে হবে। এখন যেটা প্রবণতা দেখছি যে সবাই বিদেশি বিনিয়োগ ভিত্তিক উন্নয়নের কথা বলছে। আগে ছিল বড় প্রকল্প, সেটাও বিদেশি অর্থেই বেশিরভাগ হয়েছে এবং তার তো খেসারত দিতে হচ্ছে। তো এখনই বিদেশি বিনিয়োগ ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে আমাদের সরে এসে ছোটোখাটো শিল্প যেখানে বিদেশি সাহায্যের দরকার নেই সেদিকে মনোযোগ দিলে আমার মনে হয় অর্থনৈতিক ক্ষমতারও বিকেন্দ্রীকরণ হবে। যতটা স্বাধীন এবং বিচার প্রভাবমুক্ত হয়ে কাজ করবে বলে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। হ্যাঁ, এখন নতুন রাজনীতিক প্রথমেই ধরেন বিচার বিভাগ যেটা হোঁচট খেয়েছে, আপিল বিভাগের সব বিচারপতিদের সবাই চলে যেতে হয়েছে। তাদের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, অনেক সমালোচনা আছে এবং তাদের সরে যাওয়ার দরকার ছিল, সেটা অনস্বীকার্য। কিন্তু এইভাবে একদিনে না করে এটা যদি ক্রমান্বয়ে 3 মাসে একটা ছুটিতে, তারা প্রথমে 2জন 3 মাসের ছুটিতে গেলেন, তারপরে পরের সপ্তাহে আরও 2জন 3 মাসের ছুটিতে গেলেন, পরে ছুটি থেকে ফিরে না আসলেন, এই সময় এটা পর্যায়ক্রমে করলে অনেক ভালো হতো। এখন যে দৃষ্টান্তটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, নির্বাহী বিভাগকে, শেখ হাসিনাকে, স্বৈরাচারকে আমরা হটিয়ে দিয়েছি, খুব ভালো কাজ করেছি, কিন্তু এটা সবচেয়ে বড় সাফল্য ছিল। কিন্তু অন্যান্য জায়গায় যদি আমরা একইভাবে করি, তাহলে কি নিশ্চয়তা আছে যে পরবর্তী এক সরকার এসে আবার একই কাজ করবে না? এমন তখন করে বলবে তো এটাই তো জনবিপ্লবের আকাঙ্ক্ষা, যে আমরা পুরনো সব কিছু ঝেঁটিয়ে বিদায় করে দেব। এই কাজগুলি করলে হয় কি, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা এক সময় প্রশ্নের সম্মুখীন হবে। আর বিচার বিভাগের অন্য যেই ব্যাপারটা, বিচার বিভাগের সেক্রেটারিয়েট করা রাতারাতি সম্ভব না। আপনি বিচার বিভাগ পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্টের অধীনে পুরো বিচার বিভাগ আনার জন্য আপনার তো অন্তত কয়েক হাজার লোকের একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, সচিবালয়। এই আমাদের ধরেন 64টা ডিস্ট্রিক্টে এখন প্রায় 2000 বিচারক আছে, 2000-এর বেশি বিচারক আছে। তাদের ভালো মন্দ দেখভাল করার জন্য যে সচিবালয় করতে হবে, এই সচিবালয় তো আপনি 3 দিনে করতে পারবেন না। কাঠামো গড়ে তুলতে হবে, তাদের অর্থ, জনবল, প্রশিক্ষণ, হ্যাঁ, সব কিছুই আছে। এদের তো আপনি সুপ্রিম কোর্টে বসাতে পারবেন না। সুপ্রিম কোর্টে 20 জন লোকে বসাতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে এখন যে আছে ওখানে তো আপনি 2000 কি 200 লোককে বসানো সম্ভব না। অতএব এটা ধাপে ধাপে করতে হবে, জনবল নিয়োগ দিতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তারপরে আবার এটা একটা অন্তত 5 থেকে 10 বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে আগাতে হবে। আমি পৃথক সচিবালয় করে দিব বললেই তো হবে না। পৃথক সচিবালয় করতে তো এটা জনপ্রশাসনকে নিয়ে বসতে হবে, অর্থ বিভাগকে নিয়ে বসতে হবে, বিচার বিভাগকে নিয়ে বসতে হবে। একটা এই কাঠামো তুলে একটা বিল্ডিং আপনি 2 বছরে বানিয়ে ফেলতে পারেন, বিরাট 20 তলা বিল্ডিংও 2 বছরে বানিয়ে ফেলতে পারেন। কিন্তু বিল্ডিং বানিয়ে ফেলার পরে ওখানে যারা বসবে, কাজ করবে, তাদের যে দক্ষতা, যোগ্যতা, তাদের যে প্রশিক্ষণ, অতএব এইগুলি করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। ওই পরিকল্পনা তো বোধহয় আমার চোখে দেখি নাই এখনো, খালি শুনছি যে স্বাধীন সচিবালয় হবে, কিন্তু কিভাবে হবে, কাদেরকে নিয়ে হবে, এটা একটা চিন্তাভাবনা করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তারপরে এগুতে হবে। তবে ভালো কথা হলো যে এই পদক্ষেপটা শুরু হয়ে গেছে। আর আরও একটা খুব ইতিবাচক দিক হলো যে অধ্যাদেশের অধীনে
একটা স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের প্রথমবার বিচারপতি নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, পরীক্ষার মাধ্যমে, তারপর বোধহয় তাদের মৌখিক পরীক্ষা হয়েছে, সব কিছু খোঁজখবর নিয়ে। তো আমার মনে হয় এটা একটা সবচেয়ে বড় সাফল্য হয়েছে, এবং আশা করি এটা মানে এইভাবে চলতে থাকবে। তখন আর তদবির বা পলিটিক্যাল প্রভাবে, রাজনৈতিক প্রভাবে বিচারপতি আর নিয়োগ হবে না। এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। এটা আমি বলবো যে গত 1 বছরে বিচার বিভাগের জন্য সবচেয়ে ইতিবাচক দিক, যে বিচার বিভাগের যত দোষ তার থেকে বেশি দোষারোপ অনেক বেশি করা হয়। এতে আমরা আইনজীবীরাও অনেকাংশে দায়ী। কারণ আমরা একটা মামলা হেরে গেলে মক্কেলকে আমরা বুঝলেন না, অপরপক্ষের দ্বারা প্রভাবান্বিত হয়ে মানে বিচারক এই রায় দিয়েছে। এটা আমরা আইনজীবীরা কখনো স্বীকার করি না যে আমার মামলায় গলদ ছিল, অন্য পক্ষের আইনজীবী যে যুক্তি উপস্থাপন করেছে আমি ওইটা খণ্ডাতে পারি নাই। আমরা মক্কেলকে কখনো কেউ কিন্তু এই কথাটা বলি না। তো ওই জন্য বিচার বিভাগের দোষ আছে, কিন্তু যে দোষ থেকে আমরা ওটাকে ত্রুটি আরও বড় করে দেখাই। তো আর আরেকটা যেটা হবে যে বিচার প্রক্রিয়াটা তো সুষ্ঠুভাবে হয় না, কারণ যে প্রচণ্ড মামলার জ্বর, এটা একটা অদ্ভুত, মানে আপনি চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় আমাদের প্রায় 18 কোটি লোকের দেশ, আর বিচারক কাজ করেন হয়তো, মানে বিচারকের সংখ্যা 2000-এর একটু বেশি, কিন্তু তার মধ্যে যে কোনো সময় আজকেই নিশ্চয়ই অনেকে ছুটিতে আছেন, অনেকে বিদেশে প্রশিক্ষণে আছেন, তারপরে অনেকেই প্রেষণে অন্যান্য মন্ত্রণালয়ে আছে। 18 কোটি লোকের দেশের বিচার আপনি 1800 বিচারক দিয়ে কেমন করে করবেন? এটা তো একেবারে অসম্ভব।